আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব হচ্ছে তোমার, আমার মনে হয় গত ক্লাসে আমরা দেখেছিলাম সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয়টা আছে সেটা এই এই পর্যন্ত দেখেছিলাম আর কি। তো আজকে আমরা পদ্ধতিগুলো দেখবো। এখানে সাধারণ শেয়ারের মধ্যে দুইটা পদ্ধতি আছে। এটা কি আমরা দেখেছি সাধারণ শেয়ারটা, নাকি অগ্রাধিকার শেয়ার পর্যন্ত দেখেছি? খেয়াল নেই। সাধারণ শেয়ারটা কি আমরা করেছি? না, মনে হয় সাধারণ শেয়ারটা, হ্যাঁ সাধারণ শেয়ারটা মনে হয় করা হয়েছে। সাধারণ শেয়ার এটা করা হয়েছে আমাদের। আচ্ছা, তো আমার মনে হয় আমরা ওইটা করেছিলাম। তো আজকে দেখি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, এটা সাধারণ শেয়ারেরই একটা আরেকটা পদ্ধতি। সাধারণ শেয়ারের দুইটা, একটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, আর একটা হচ্ছে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো যেটা হচ্ছে আমরা যেটা আমি বের করেছিলাম, আমার মনে হলো যেটা আমরা করেছি। তো আজকে আমরা দেখি যে স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো আমরা আমাদের চ্যাপ্টারটা জাস্ট একটু একবার আলোচনা করে, যেহেতু এটা বোর্ড বই, একবার আলোচনা করে দেন হচ্ছে আমরা কয়েকটা বোর্ডের প্রশ্ন লিখবো। তা দেখি যে আমরা আজকে চ্যাপ্টারে কোন পর্যন্ত শেষ করতে পারি। আসলে এই দুইটা চ্যাপ্টারই তোমাদের একটু ঝামেলা। এরপরে কিন্তু আমি চ্যাপ্টার পড়াবো না, ঠিক আছে? এরপরে কিন্তু আমি সরাসরি সৃজনশীল প্র্যাকটিস করাবো, কারণ তোমরা বারবারই বলে আসতেছিল যে এই মূলধন ব্যয় চ্যাপ্টারটা তোমাদের একটু ঝামেলা আছে। এই কারণে আমি এটা একদম এইটা এবং আগের চ্যাপ্টারটা লাইন টু লাইন পড়ালাম। তো এরপরে কিন্তু আর আমরা এরকম লাইন টু লাইন পড়বো না, আমরা শুধু অনুশীলনী সলভ করবো আর হচ্ছে তোমার বোর্ড প্রশ্নগুলা দেখবো। আচ্ছা, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে তোমার শূন্য লভ্যাংশ বৃদ্ধি যে পদ্ধতিটা, আসলে বাস্তবে এরকম কোম্পানি খুব কমই দেখা যায় যে যারা একদম স্থির হারে লভ্যাংশ দেয়। তো এই হারে তো আমরা দেখছি যে এখন নতুন আর একটা পদ্ধতি, যেটা কিরকম থাকবে এটাও আমি একটু আলোচনা করেছিলাম। তো দেখো যে কি বলেছে। বলেছে যে ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না এমন এমন কোম্পানি বাস্তবে কম দেখা যায়। সাধারণত কোম্পানিগুলো এক এক বছর বিভিন্ন হারে লভ্যাংশ দিয়ে থাকে। তো এটাই আসলে বাস্তবতা যে এক এক বছর হচ্ছে কোম্পানিগুলো বিভিন্ন হারে লভ্যাংশ দেয়। স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এমন একটি পদ্ধতি যাতে ধরে নেওয়া হয় কোম্পানি প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ দেয় না। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউ তে কাজে লাগে, যে যাতে ধরে নেওয়া হয় কোম্পানি প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ দেয় না। তবে এই পদ্ধতির কিছু অনুমিত শর্তাবলী আছে, মানে আমরা যে এই পদ্ধতিটা ফলো করবো এটার কিছু শর্ত আছে, সেটা আমরা দেখবো। এখানে ধরে নেওয়া হয় যে কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির হার প্রতি বছরে একই পরিমাণ থাকবে। একটা জিনিস খেয়াল করো, এই পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে লভ্যাংশ ঠিকই বৃদ্ধি পাবে, কিন্তু এই বৃদ্ধির হার মানে হচ্ছে পার্সেন্টেজটা প্রতি বছর এক থাকবে। সে ধরো এখানে তোমাদের উদাহরণ দিয়ে দেখেছে যে 10%। ধরো কোনো কোম্পানি ধরে নিল তাদের প্রতি বছরই লভ্যাংশ বাড়বে এবং তাদের লভ্যাংশ বৃদ্ধির হারটা স্থির থাকবে। কেউ ধরে নিতে পারে 10%, কেউ 12%, কেউ 15%, কিন্তু টাকার অ্যামাউন্টটা এইভাবে চার্জ করা হয় যে আগের বছরেরটার সাথে নতুন বছরেরটা অ্যাড হয়। ঠিক আছে? ধরো আগের বছরে যদি তোমার 20 টাকা লভ্যাংশ থাকে, তাহলে ওই 20-এর উপরে 10%, বা আগের বছরে 50 টাকা লভ্যাংশ থাকে, ওই 50-এর উপরে 10%। ওইটা করার পর পরবর্তীতে আবার সেই টাকাটার উপরে আবার 10%, এইভাবে তোমার প্রতি বছর লভ্যাংশটা বাড়বে। বৃদ্ধির হারটা সমান থাকবে কিন্তু পরিমাণটা সমান থাকবে না। ঠিক আছে? তো এটাই হচ্ছে অনুমতি শর্ত, যে তোমার লভ্যাংশ প্রতি বছরই বৃদ্ধি পাবে কিন্তু বৃদ্ধির হারটা প্রতি বছর একই থাকবে। তো আমরা একটা উদাহরণ এখানে আমাদেরকে, এটা মনে হয় আমরা দেখেছিলাম, তারপর আরেকটা আলোচনা করে শুনতে যাচ্ছি যে একটা একটা উদাহরণ দিয়েছে জাস্ট। কোন কোম্পানি যদি বর্তমান বছর 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানিটির অনুমিত লভ্যাংশ, অনুমিত মানে ওরা জাস্ট ধরে নিয়েছে, এটা ওরা সবাই এগ্রি করেছে যে আমাদের প্রতি বছর লভ্যাংশ থাকবে হচ্ছে 10%। তো এই বছর যদি 10 টাকা দিল, দেখো তার এক বছর পরে প্রত্যাশিত লভ্যাংশ কত হবে? এক বছর পরে প্রত্যাশিত লভ্যাংশ হবে এই বছরে 10 টাকা, এটার সাথে 1 প্লাস আবার হচ্ছে বৃদ্ধির হার।
ঠিক আছে, আমি এটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা সূত্র দিয়ে আমরা কিভাবে হচ্ছে লভ্যাংশটা বের করতে পারি। ঠিক আছে, লভ্যাংশ প্রতি বছরের প্রত্যাশিত লভ্যাংশ আমরা কিভাবে বের করতে পারি। দেখো, এটা আমাদের একটা সূত্র আছে যে আমরা প্রতি বছরের প্রত্যাশিত লভ্যাংশটা আমরা কিভাবে বের করতে পারি। প্রত্যাশিত লভ্যাংশকে আমরা D1 দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, D1 দিয়ে দেখাচ্ছি। তো এইটার সূত্র হচ্ছে তোমার D0 into 1 প্লাস জি। খেয়াল করো মেয়েরা, এখানে কোনটা কি আমরা জানি সবাই, তারপর আমি বলেছি D1 হচ্ছে প্রত্যাশিত লভ্যাংশ, D0 হচ্ছে বর্তমান বছরের লভ্যাংশ। এটা ইনটু, ব্র্যাকেটের আগে ইনটু দিলেও চলে, না দিলেও চলে, তারপর আমি দিয়ে দিয়েছি কারণ অনেকে আবার এটাতেও ভুল করে। ইনটু 1 প্লাস জি, জি মানে হচ্ছে বৃদ্ধির হার। ঠিক আছে, বৃদ্ধির হারটা আমার প্রশ্নে দেওয়াই থাকবে, বৃদ্ধির হার আমার প্রশ্নে দেওয়া থাকবে, D0 আমার প্রশ্নে দেওয়া থাকবে, আমাকে শুধু D1 বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিষয়। D1টা কিন্তু আমাদের কয়েক জায়গায় লাগে। ঠিক আছে, এটা আমাদের তোমার হচ্ছে যে শুধুমাত্র যে সাধারণ শেয়ারেই লাগছে সেটা না, এই D1 বের করাটা আমাদের লাগতে পারে পরে। তো আমরা এটা শিখে নিলাম, সবসময় সূত্রটা হচ্ছে একই রকম থাকবে। তো এইটাই দেখো তোমার হচ্ছে এই যে তুমি স্ক্রিনে যে সূত্রটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার হচ্ছে বইতে দেওয়া। দেখো কোথায় গেল এটা, আমি আবার বের করছি। এই যে দেখো, এটাই কিন্তু একই সূত্র দিয়ে করেছে। D0 হচ্ছে আমার 10। ঠিক আছে, D0 10, 1 প্লাস বৃদ্ধির হার হচ্ছে যে 10%, পার্সেন্ট তো ওই জন্য আমরা 0.10 লিখেছি, পার্সেন্ট ভাঙিয়ে রেখেছি। এইভাবে আমার 11 টাকা হলো। আবার দ্বিতীয় বছরে আমার এই 11 হয়ে যাবে। এই দেখো, দ্বিতীয় বছরের যেই তোমার লভ্যাংশটা সেটা D0 হবে 11, সেম সূত্র, ইনটু 1 প্লাস বৃদ্ধির হার আমার 12.1 হবে। আবার তৃতীয় বছরে আমার D0 হবে 12.1, মানে এক বছরে যেটা শেষ হবে পরবর্তী বছরে যে সেটাই হবে আমার শুরু। ঠিক আছে, তো এইভাবে করে আমি যত বছর ইচ্ছে তত বছরের লভ্যাংশটাকে আমি বের করতে পারি। ঠিক আছে, তো এখন যদি এরকম আমার প্রশ্ন হয় যে ঠিক এইরকম একটা প্রশ্ন আসলো, উদাহরণস্বরূপ তোমার কোম্পানি 10 বছরে তোমার কোম্পানি যদি বর্তমান বছর 10 টাকা লভ্যাংশ ঘোষণা করে এবং কোম্পানিটির অনুমিত লভ্যাংশ বৃদ্ধি যদি 10% হয়, তবে খেয়াল করে দেখেন, তবে আমি একটু লেজ লাগিয়ে দিলাম, তবে দশম বছর যে কোম্পানি কত কত প্রত্যাশিত লভ্যাংশ পাবে। আমার প্রশ্নটা আমি আবার বলছি, এই পর্যন্ত পুরো ঠিক থাকছে তোমাদের বইয়ের, এই পর্যন্ত পুরা ঠিক থাকছে। এখান থেকে আমি একটু লাইন লাগালাম, কি সেটা সবাই শোনো। তবে দশম বছরে যে কোম্পানির প্রত্যাশিত লভ্যাংশ কত হবে। এখন দেখো, তো তোমরা কি করবে, এরকম করে 1 2 3 করে কি 10 পর্যন্ত বের করতে করতে যাবা, নাকি কোনো সিস্টেম আছে শর্টকাটে, আমাদের কি মনে আছে কিনা? কারো মনে আছে এটা আমি কিভাবে বের করতে পারি দশম বছরেরটা? কেউ একজন রেসপন্স করো। যদি আমার প্রশ্ন সেম থাকে, আমি শুধু তোমাদেরকে দশম বছরে প্রত্যাশিত লভ্যাংশ বের করতে বলি, হতে পারে এটা এমসিকিউর প্রশ্ন, হতে পারে এটা আমার ধরো সিকিউর প্রশ্ন। এমসিকিউতে সাধারণত এগুলা বেশি আসে। তো দশম বছরে বের করার জন্য তো আমার 1 2 3 4 5 করে এরকম করতে করতে একদম 10 পর্যন্ত যাওয়া লাগবে। তো এরকম করতে করতে তো আমাদের পরীক্ষার সময় অর্ধেক শেষ হয়ে যাবে। তো এটা কি আমাদের শর্টকাটে কি আমরা কোনো উপায় বের করতে পারি? কেউ কি বলতে পারবা? ইউসা, পারবা বলতে? টু দি পাওয়ার n দিয়ে দিব। এক্স্যাক্টলি, আমি এটাই শুনতে চাচ্ছিলাম, টু দি পাওয়ার n দিয়ে দিব, কারণ আমরা এভাবেও বের করতে পারবো। কিন্তু একটা চিন্তা করো, একটা এমসিকিউর প্রশ্ন, এখন যদি আমরা এরকম করে 1 2 3 করে পুরো 10 বছর পর্যন্ত বের করতে করতে যাই, তাহলে তো আমাদের অনেক সময় চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই যে আগের সূত্রটা দেখেছিলাম, ওটার উপরে একটা n দিয়ে দিব এবং n এর মানটা দিব আমি 10। তাহলে আমাকে 10 বছরই চার,
আর 20 বছরই চাক বা 100 বছরই চাক, তাহলে আমার কিছুই যাবে আসবে না। আমি যে কোনো সময় আমার যেহেতু ক্যালকুলেটর আছে, তাহলে আমি সেটা বের করতে পারবো। তার মানে কি করবো বলতো, আমি এখানে একটা এন দিব। বুঝতেই পারছো, আগের সূত্রটার উপরে একটা কি দিয়ে দিব, এন। তাহলে এইখানে আমি যদি 3 বসাই, তাহলে আমি 3 বছরের লভ্যাংশ পাবো। যদি আমি 4 বসাই, তাহলে চতুর্থ বছরেরটা পাবো। যদি 10 বসাই, তাহলে আমি 10 বছরের লভ্যাংশ পাবো। আর আরেকটা সিস্টেম তো আমরা শিখেই গেলাম, 1 2 3 4 এরকম করে করতে করতে আমরা যেতে পারি। কিন্তু ওরকম করলে আমাদের, আমি একটা এমসিকিউ এর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ধরো এমসিকিউ তে বললামই তো, এই পর্যন্ত এসে তোমার কাছে আমি দশম বছরের প্রত্যাশিত লভ্যাংশ জানতে চাইলাম। তাহলে একটা এমসিকিউর জন্য তো তুমি 10 মিনিট সময় দিতে পারবা না। তখন আমরা টু দি পাওয়ার এন দিয়ে আমরা ক্যালকুলেটরে সরাসরি এক লাইনে আমাদের 30 সেকেন্ডে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবেও আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছে একজন, আশা করি বাকিরাও বুঝতে পেরেছো যে এরকম আমাদের একটা নির্দিষ্ট বছর চাইলে আমরা কিভাবে সূত্রটাকে ইউজ করতে পারি। এখন দেখো, এই সাধারণ শেয়ারের যে মূলধন ব্যয়, তাহলে তো সূত্রটা কি হলো, উপরে হচ্ছে আমাদের লভ্যাংশ 1, নিচে হচ্ছে শেয়ারের মূল্য, আর প্লাস হচ্ছে বৃদ্ধির হার। এটা গত ক্লাসেও দেখেছিলাম। লভ্যাংশ 1 কে আমরা দেখছি D1 দিয়ে, লভ্যাংশ 1 কে আমরা দেখছি D1 দিয়ে। শেয়ারের মূল্য হচ্ছে আমাদের P0। শেয়ারের মূল্য আমাদের বিভিন্ন নামে আসতে পারে মেয়েরা, বাজার মূল্য, বিক্রয় মূল্য। ঠিক আছে, শেয়ারের মূল্য, শেয়ারের বর্তমান মূল্য, এই নামগুলো আমরা এই চ্যাপ্টারে মনে রাখবো। তা না হলে ওই যে আমাদের এই চ্যাপ্টারটা এই জন্যই কঠিন লাগে। শেয়ারের মূল্য, বাজার মূল্য, বিক্রয় মূল্য, বর্তমান মূল্য সব একই কথা। ঠিক আছে, এটাকে আমরা P0 দিয়ে প্রকাশ করছি। আর আর যে প্লাস জি, জি হচ্ছে আমাদের বৃদ্ধির হার। ঠিক আছে, আর অবশ্যই আমরা এই চ্যাপ্টারের সবকিছু আমরা পার্সেন্টেজে করছি, এই কারণে একটা পার্সেন্টেজ আমরা চাইলে সূত্রে দিতেও পারি, আবার চাইলে একবারে আমরা অঙ্ক করে নিচেও দিতে পারি, কিন্তু অঙ্কটা অবশ্যই আমাদেরকে পার্সেন্টেজে দেখাতে হবে। আচ্ছা, আমার পেজে লিখতে অসুবিধা, আমি পারি না, তারপর চেষ্টা করি তোমাদেরকে একটু দেখানোর। এই যে এই হলো আমাদের সূত্রটা। ঠিক আছে, আমরা এইটাও ইউজ করতে পারবো, প্লাস যার ইচ্ছে সেইটাও ইউজ করতে পারবো। আমি দুটাই দেখাচ্ছি। কলেজে গেলে আমরা যখন এই যে আর কিছুদিন পরে তো আমরা কলেজে যাব, তখন কিন্তু আমাদের এই যে এরকম এটাই ইউজ করে। ঠিক আছে, যেটা আমি লিখে দেখাচ্ছি তোমাদের এখন। তো দুইটাই দেখাচ্ছি, দেখবা যে কলেজে গেলে তোমাদের সোজা লাগবে। আচ্ছা, তাহলে এখন লভ্যাংশ একটা আমরা বুঝে গিয়েছি, লভ্যাংশ একের সূত্র আমি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমাদের যেটা আমরা দেখবো যে, কোথায় গেল পেজটা, হ্যাঁ এখন হচ্ছে যেটা দেখবো যে একটা উদাহরণ দেখবো। কোনটা কি আমরা সব বুঝে গিয়েছি, এখন আমরা একটা উদাহরণ দেখবো। উদাহরণ, একটা কোম্পানি সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে চায়। কোম্পানিটির বা কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা। দেখো এখানে এই যে বর্তমান বাজার মূল্য 150 টাকা। আবার দেখো সূত্রে দেওয়া আছে কিন্তু শেয়ারের মূল্য। এজন্যই কিন্তু বলেছি শেয়ারের মূল্য, বর্তমান বাজার মূল্য সব একই কথা। ঠিক আছে, কোম্পানির সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ার 15 টাকা হারে লভ্যাংশ দেয়। মেয়েরা ল্যাঙ্গুয়েজ গুলো খুব খেয়াল করে পড়তে হবে আমাদের এই চ্যাপ্টারে। সদ্য সমাপ্ত বছর, সদ্য সমাপ্ত বছর মানে কি, যে বছরটা মাত্র শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের D0 দেওয়া আছে, কোনো কোনো অঙ্কে কিন্তু আমাদের D1 ও দেওয়া থাকতে পারে। যখন D1 দেওয়া থাকবে, তখন তো আমাদেরকে এই D1 বের করতে হবে না। তো এই অঙ্কে আমাদের D0 আমরা কিভাবে বুঝবো যে আমাদের D0 দেওয়া, যখন আমরা এরকম দেখবো যে আমাদের সদ্য সমাপ্ত বছর, বর্তমান বছর, এই শব্দগুলো আমাদের থাকবে, তখন আমরা ধরে নিব আমাদের D0 দেওয়া আছে। আর যখন আমরা দেখবো যে আগামী বছরের লভ্যাংশ বা প্রত্যাশিত লভ্যাংশ এই নামে দেওয়া আছে, তখন আমরা বুঝবো যে আমাদের D1 দেওয়া আছে। তো এই অঙ্কে আমাদের এটা হচ্ছে D0 দেওয়া। ঠিক আছে, D0 দেওয়া, আমাদেরকে D1 টা বের করতে হবে। কোনো কোনো অঙ্কে আমাদের D1 সরাসরি দেওয়া থাকবে। আচ্ছা, অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে 5% হারে বৃদ্ধি পাবে। তার মানে এখানে আমার 5 হচ্ছে তোমার জি, এটা D0 দেওয়া, এটা জি দেওয়া। আর বাজার মূল্য হচ্ছে আমার 150, এটা হচ্ছে আমার কি দেওয়া, P0 দেওয়া, P0। দেখো, তার মানে আমাদের কি কি দেওয়া আছে, তোমরা, আমি প্রশ্ন উপরে আছে, সূত্র উপরে আছে, এখানে প্রশ্ন, তোমরা বুঝতেই পারছো তোমাদের এখন কি করা লাগবে। তোমার P0 দেওয়া আছে সরাসরি, তোমার বৃদ্ধির হার সরাসরি দেওয়া আছে। শুধুমাত্র তোমার লভ্যাংশ যে 1, সেই লভ্যাংশ 1 না দিয়ে তোমার লভ্যাংশ 0 দেওয়া আছে।
এখন তোমার লভ্যাংশ একটাই, যে এইটা এই সূত্র অনুযায়ী আমরা বের করবো, যে সূত্রটা আছে সেটা অনুযায়ী বের করে আমরা খুব সহজে সাধারণ শেয়ারের ব্যয়টা আমরা বের করে ফেলবো। তো এখন হচ্ছে আমরা অপর পৃষ্ঠায় যেয়ে দেখি, আমি দেখো সাধারণ শেয়ারের ব্যয়টা আমাদের কিভাবে বের করেছে। প্রশ্নটা তো বুঝতেই পেরেছো, এই দেখো দেখো আগের সূত্রটা, লভ্যাংশ 1 ভাগ শেয়ারের মূল্য প্লাস বৃদ্ধির হার ইনটু 100, যেটা আমি তোমাদেরকে দেখালাম যে 100 কিন্তু আমাদের সূত্রতেই আছে, কারণ 100 আমাদের এই চ্যাপ্টারের সব অঙ্ক আমাদের পার্সেন্টেজ দেখাতে হবে। এই যে তাহলে আমাদের সরাসরি শেয়ারের মূল্য বসিয়ে দিলাম, বৃদ্ধির হার যেহেতু 5% আছে, মেয়েরা বৃদ্ধির হার 5% দেওয়া, তো 5% কে যদি আমরা ভাঙাই তাহলে 0.05 হবে। এটা আমরা খুব খেয়াল করব, ম্যাক্সিমাম মেয়েরা একটা ভুল করে, সেটা হচ্ছে কি করে জানো, এই যে দেখো 0.5 লেখে, 0.5 লিখলে সেটা কি হয়ে যায় বলো তো, 50% হয়ে যায়। তাহলে এই যে 5% যেহেতু, তাহলে হচ্ছে আমাদের 0.05, এখানে একটা শূন্য আমরা আগে দিলে সুন্দর দেখা দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নাই। তো শেয়ারের মূল্যটা আমরা ওই যে D1টা যেভাবে বের করলাম, এভাবে বের করে জাস্ট উত্তর চলে আসতো 15.5%। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আমাদের এরকম অঙ্ক আসবে। ঠিক আছে, এরকম এরকম মানে এইরকম ইনফরমেশন দিয়ে আমাদের ম্যাক্সিমাম সময় অঙ্কটা আসবে পরীক্ষার সময়। এখন দেখি কাজ 3 আমাদেরকে একটা কাজ করতে বলেছে, এটা আমরা বুঝতে পারি কিনা। একটি কোম্পানি বর্তমান বছর শেষে 12 টাকা হারে লভ্যাংশ দিবে বলে সিদ্ধান্ত নেয় এবং আগামী বছরগুলোতে এই লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পাবে বলে কোম্পানি প্রত্যাশা করে। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 125 টাকা হলে শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। আচ্ছা, মূলধন ব্যয় নির্ণয় করো মানে হচ্ছে এখানে তোমাকে সাধারণ শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করতে বলেছে, যেহেতু তোমাকে এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সব তোমার সাধারণ শেয়ারের সাথে মিলে যাচ্ছে। তো এখন দেখো বর্তমান বছরের শেষে লভ্যাংশ মানে হচ্ছে আগের অঙ্ক তোমার 15 দেওয়া ছিল, এখন হচ্ছে তোমার দেওয়া আছে 12 টাকা। ঠিক আছে, তো আর এখানে বৃদ্ধির হারটা হচ্ছে তোমার 10%, আর সব বাদ বাকি সবকিছু আমাদের আগের অঙ্কের মতোই থাকবে। তার মানে শুধুমাত্র আমাদের এই যে এই ডিজিট গুলো চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে আমি বলে দিচ্ছি। এখানে দেখো আমরা কোনটা কিভাবে লিখবো আর কি, আমরা সবাই জানি যেখানে যে বর্তমান বছরের শেষে লভ্যাংশ, আমরা গত গত যে অঙ্কটা দেখলাম সেখানে দেখছিলাম যে বর্তমান বছরের শেষে লভ্যাংশ ছিল আমাদের 10, আর এখন দেখলাম যে এটা আমাদের দেওয়া আছে 12। তাহলে আমাদের দেখো এই 12টা হচ্ছে আমাদের D1 বের করার কাজে লাগবে। 12টা হচ্ছে আমাদের D0। ঠিক আছে, 12 হচ্ছে আমাদের D0, আর 10% হচ্ছে আমাদের G, এটা হচ্ছে আমাদের G, আর এই 125 হচ্ছে আমাদের P0। আশা করি যারা এখন আমার ক্লাসে শুনছো সবাই এখন এটা বের করতে পারবা কিভাবে। আমি তোমার নিশ্চয়ই খাতা নিয়ে বসেছো, তো তোমাদের এখনই উচিত হবে কি, ক্লাস যেরকম আমি করতাম, ক্লাস তোমরা সবাই ভালো করে জানো, আমি বলতাম কি এটা তোমরা এখন আমাকে করে দেখাও, তো তোমরা কিন্তু এখনই আমাকে পটাপট এতক্ষণ অনেকে করে দেখায় ফেলবা। তাহলে যখন আমরা অনলাইনে ক্লাস করবো তখন আমাদের খাতা রাখতে হবে। তো এটা নিজে নিজেই এতক্ষণে করে ফেলার কথা, যে কিভাবে আমরা সাধারণ শেয়ারের ব্যয়টা বের করতে পারি। তাহলে উপরে হচ্ছে আমরা দিব হচ্ছে তোমার যে 12, তারপর হচ্ছে 1 প্লাস বৃদ্ধির হার হচ্ছে আমাদের 10%। দেখো ব্র্যাকেটের কি অবস্থা হচ্ছে, আর হচ্ছে তোমার নিচে হচ্ছে আমাদের সাধারণ শেয়ারের যে বাজার মূল্য সেটা হচ্ছে 125, আর প্লাস হচ্ছে আমাদের বৃদ্ধির হারটা, বৃদ্ধির হারটা হচ্ছে আমাদের 10, আর পার্সেন্টেজ তো আমাদের থাকবেই, আমি বলিয়ে দিলাম। আর দেখো এই অঙ্কটা সেম আগের অঙ্কের মতো আমরা এইভাবে করে সাধারণ শেয়ারের তোমার স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিটা এইভাবে আমরা অঙ্ক করতে পারি। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউ তে কম আসে যেহেতু খুব বড়, এমসিকিউ তে আসে ওইটা যেটা আমি প্রশ্ন করলাম তোমাদেরকে, যে লভ্যাংশটা সাধারণত বের করা আসে যে 10 বছরের বা 5 বছরের লভ্যাংশটা কিরকম হবে। এটা সাধারণত আমাদের সিকিউতেই আসে, একদম 3-4 নম্বরের প্রশ্নতেই আমাদের এটা চলে আসে।
তো এই চলে গেল আমার সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়। আচ্ছা, এখন আমাকে বলো তো যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। কে কে আছে একটু ক্লাসে আমি দেখি। রোল 15, 16, 5, 2, 20, 3, 6, 15। শিমু রায়, তোমার রোল যেন কত? শিমু রায়, ভুলে গিয়েছি। রোল লেখো না দুজন, ইয়োশটা আর শিমু দুজন রোল লেখো। আচ্ছা, তোমরা কি সাধারণ শেয়ারের ব্যয়টা বুঝতে পেরেছো? সাধারণ শেয়ারের ব্যয়। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো যে আমাদের দুইটা পদ্ধতি আছে আমরা কিভাবে এটা করতে পারি। তো আশা করি যে যেহেতু সবাই বুঝতে পেরেছো তাহলে আমাদের তো খুব ভালো যে সবাই বুঝতে পেরেছো। আমি জানতাম তোমরা পারবা, কারণ এটা আমরা তো কলেজেও দেখেছিলাম। তারপর আরেকবার আর কি তোমার হচ্ছে রিভাইজ দেওয়া আর কি। তো এখন দেখি যে আমরা তোমার সংরক্ষিত আয়ের ব্যয়টা আমরা কিভাবে করতে পারি। তো সংরক্ষিত আয়ের ব্যয়টা হচ্ছে আমাদের করার জন্য আমাদের সাধারণ শিক্ষা শেষ, আমরা বই অনুযায়ী আগাই, পরে হচ্ছে আমরা তো অঙ্ক দেখবই। এখন হচ্ছে আমরা দেখব সংরক্ষিত আয়ের ব্যয়, মানে হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের, মানে এই চ্যাপ্টারের একদম লাস্ট যে নিয়মটা অঙ্কের, সেটা আমরা চলে এসেছি আমরা। তো সংরক্ষিত আয় বলতে কি বোঝায় সেটা একটু আমরা আগে জেনে নিই। কোম্পানি তার মোট মুনাফা, যেটা সেই মুনাফার কিছু অংশ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ হিসেবে দিয়ে দেয়, আর কিছু অংশ ভবিষ্যতের জন্য কোম্পানিতে সংরক্ষণ করে রাখে। কোম্পানির ভবিষ্যতের জন্য এই যে অংশটা নিজের কাছে সংরক্ষণ করে রাখলো সেটাকেই বলে সংরক্ষিত তহবিল। এটার অপর নাম হচ্ছে অবন্টিত মুনাফা। ঠিক আছে, সংরক্ষিত তহবিলের অপর নাম হচ্ছে অবন্টিত মুনাফা। তাহলে এই সংরক্ষিত তহবিলেরও কিন্তু একটা ব্যয় আছে। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে সংরক্ষিত তহবিলের আবার কি ব্যয় আছে, এটা তো কোম্পানি নিজের নিজের জিনিসটা নিজের কাছে রেখে দিল, তাহলে এটার আবার ব্যয় কি? না মেয়েরা, সংরক্ষিত তহবিলেরও ব্যয় আছে, সংরক্ষিত তহবিলের একটা সুযোগ ব্যয় আছে। এবং এটা নিয়ে একটা তোমার খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে অনুধাবনের প্রশ্ন প্রায় আসে যে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এবং এটা তোমার কলেজেও কাজে লাগবে, সুযোগ ব্যয় কি। ঠিক আছে, তো সেটাই এখন আমরা এটা আলোচনা করে দেন হচ্ছে সূত্রে যাব, দেখি যে বইতে কি বলেছে। বইতে বলেছে যে কোম্পানি অর্থায়নের অন্যতম একটি উৎস হচ্ছে সংরক্ষিত আয়। কোম্পানি প্রতি বছর যে পরিমাণ টাকার মুনাফা অর্জন করে সেটি পুরোটা শেয়ার মালিকদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন না করে কিছু অংশ প্রতিষ্ঠানে রেখে দেয়। তাহলে এটা তো আমি বললামই, তারপরে পরীক্ষায় যদি আসে সংরক্ষিত আয় কাকে বলে, তখন আমরা উত্তর দিব হচ্ছে সেটা যে আহ মুনাফার যে অংশটা শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে প্রতিষ্ঠানে রেখে দেয় ভবিষ্যৎ বিনিয়োগের জন্য, বা এমনিতেই রেখে দেয়, বিনিয়োগ দিলে শব্দটা ইউজ করলে আরো সুন্দর, তাহলে হচ্ছে যেই যে অ্যামাউন্টটা থাকে সেটার নামই হচ্ছে আমাদের সংরক্ষিত আয়। তো এখন দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে, একটা কোম্পানি কোনো বছর 50 লক্ষ টাকা মুনাফা করলো এবং উক্ত মুনাফা থেকে 25 লক্ষ টাকা ব্যবসায় রেখে দিলে 25 লক্ষ টাকা ব্যবসার সংরক্ষিত আয় হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো এটা তো আমরা বুঝেই গেছি সংজ্ঞায় যে মুনাফার যে অংশটা রেখে দেয়, মুনাফার আসলে দুইটা অংশ, একটা নিট মুনাফার দুইটা অংশ, একটা হচ্ছে তোমার সংরক্ষিত আয় এবং আরেকটা হচ্ছে লভ্যাংশ। ঠিক আছে, তাহলে যেই টাকাটা শেয়ার হোল্ডারদের দিয়ে দেয় সেটা হচ্ছে লভ্যাংশ, যেটা ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দেয় সেটা হচ্ছে সংরক্ষিত আয়। এভাবে সংরক্ষিত আয় থেকে পরবর্তী বিভিন্ন বিনিয়োগের সুযোগ বা প্রকল্প বাস্তবায়নে অর্থায়নে ব্যবহার করা হয়, যেটা আমি তোমাদেরকে বললাম যে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য আসলে এই সংরক্ষিত আয়টা রেখে দেয়। অথবা এরকমও হতে পারে যে কোনো বছরে কোম্পানির মুনাফা হলো না, কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে মুনাফা দেওয়াই লাগবে, বা হচ্ছে তোমার ঋণের সুদ দেওয়াই লাগবে, তখন এই সংরক্ষিত আয়ের অ্যামাউন্টটা কোম্পানি কাজে লাগায়। এই কারণে তার মোট মুনাফা সম্পূর্ণ সে খরচ করে ফেলে না। আমরা আমাদের বাসার কথাই চিন্তা করি, তোমার বাবার বেতনের যাবতীয় টাকাই যদি সে তোমাদের বর্তমান ইউজের জন্য খরচ করে ফেলে, তাহলে হঠাৎ করে কারো অসুখ বিসুখে পড়লে সে কোথায় টাকা পাবে, বা হঠাৎ করে তোমাদের ঘুরতে যাওয়ার প্রয়োজন হলো, কোথাও তোমাদের বেড়াতে যেতে ইচ্ছে হলো, বা বাসার টিভি ফ্রিজ এই জাতীয় জিনিস নষ্ট হয়ে গেল, তো তখন তো তোমার বাবার কাছে টাকা থাকবে না। এই কারণে
তোমার বাবা যেরকম তার বেতন থেকে কিছু অংশ জমিয়ে রাখে ভবিষ্যতের জন্য, ঠিক একটা কোম্পানিও তার নিট মুনাফার কিছু অংশ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সে রেখে দেয়, ভবিষ্যতে কোনো আনসার্টেন ঘটনা ঘটলে সে যাতে এটা কাজে লাগাতে পারে। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে যে সংরক্ষিত আয় থেকে অর্থায়ন করা হলে অনেকের কাছে মনে হতে পারে যে সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই, কিন্তু ধারণাটি ভুল। আমি তোমাদের এভাবে প্রশ্ন করতে পারি, সংরক্ষিত আয়ের ব্যয় আছে, ব্যাখ্যা করো। তো এটা তোমাদের উত্তরটা কি হবে, এখনই আমরা সেটা নিয়ে আলোচনা করব। এটা অনুধাবনের প্রশ্ন, যে সংরক্ষিত আয়ের আসলে অনেকেই মনে করে যে ব্যয় নাই, আসলে সংরক্ষিত আয়ের ব্যয় আছে। কি ব্যয় আছে সেই হিসাবটা আমরা দেখে নিই। বাহ্যিক দৃষ্টিতে বা তোমার সংরক্ষিত আয়ের আপাত দৃষ্টিতে বাহ্যিক কোনো ব্যয় না থাকলেও এটির একটি সুযোগ ব্যয় আছে। এটার কোনো বাহ্যিক ব্যয় নেই। বাহ্যিক কোনো ব্যয় নাই কেন? কারণ এটা আমি কোনো কারো কাছ থেকে লোন আনি না যে আমাকে ঋণের সুদ দেওয়া লাগবে। এটা আমার শেয়ার হোল্ডারদের কোনো কমিটমেন্ট না যে আমাকে লভ্যাংশ দেওয়া লাগবে। এটা ব্যয় থাকে, এটার ব্যয় হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? আমি যে এই টাকাটা, এই যে 25 লক্ষ টাকা, এটা যে আমি জমিয়ে রাখলাম, এটা জমিয়ে না রেখে তো আমি আরেক জায়গায় বিনিয়োগ করতে পারতাম, তাই না? তো আরেক জায়গায় বিনিয়োগ করলে সেখান থেকে তো আমার আবার মুনাফা আসতো। এই যে আমি বিনিয়োগটা না করে বিনিয়োগের সুযোগটাকে ত্যাগ করে দিয়ে আমি আমার প্রতিষ্ঠানে টাকাটা জমিয়ে রেখেছি, এটাই আমার সুযোগ ব্যয়। আবার বলছি, আমি 25 লক্ষ টাকা প্রতিষ্ঠানে জমিয়ে না রেখে আমি 25 লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ করতে পারতাম, কোথাও টাকাটা কাজে লাগাতে পারতাম, তাহলে আমার প্রতিষ্ঠানের ব্যবসাটা আরো বাড়তো এবং সেখান থেকে আমার একটা মুনাফাও আসতো। কিন্তু সেটা আমি করি নাই, সেটা না করে আমি জমিয়ে রেখে দিয়েছি। তাহলে এই যে আমি জমিয়ে আহ রেখে দিলাম, এইটার যে আমার ব্যয়টা, যে সুযোগটা আমি ছেড়ে দিয়েছি, যে সুযোগটা ছেড়ে দিয়ে আমি জমিয়ে রেখে দিলাম, ওটাই আমার কি ব্যয় সৃষ্টি দিয়েছে? সুযোগ ব্যয়। তার মানে সংরক্ষিত আয়ের ব্যয় আছে, ব্যয়টার নাম হচ্ছে সুযোগ ব্যয়। এই সুযোগ ব্যয় নিয়ে এখন আমরা পড়ব। সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় বোঝার আগে সুযোগ ব্যয়ের ধারণাটি বোঝা দরকার। অবশ্যই সুযোগ ব্যয়ের ধারণাটি বোঝা দরকার। এখানে দেখো, মনে করো তোমার বাবার কোনো একটি ব্যাংকে 10 লক্ষ টাকা জমা আছে। তোমার ভাইয়া তোমার বাবাকে একদিন বলল, বাবা তোমার অ্যাকাউন্টে যে 10 লক্ষ টাকা পড়ে আছে সেটা আমাকে দাও, আমি ব্যবসা করব। তোমার ভাইয়ের এই কথাটা ঠিক নয়, কারণ টাকাটা আসলে অলস পড়ে নেই। ব্যাংক এই 10 লক্ষ টাকার উপর একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করবে। দেখো কি সুন্দর একটা উদাহরণ দিয়েছে তোমাদের বইতে, যে আমরা মনে করি যে না, টাকাটা আমার এক জায়গায় পড়ে আছে, আসলে টাকাটা তো আসলে আমাদের পড়ে নেই, টাকাটা হচ্ছে তোমার ব্যাংক। আচ্ছা, শেয়ারটা আমি আবার শেয়ার করছি, শেয়ারটা চলে গিয়েছে। টাকাটা আসলে তো পড়ে নেই, টাকাটা আমার ব্যাংকে আমি যেহেতু রেখেছি, তাহলে হচ্ছে ব্যাংক আমাকে তোর উপর ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে আসলে টাকাটা অলস পড়ে নেই। ফলে তোমার বাবা যদি তোমার ভাইয়াকে টাকাটি দিয়ে দেন, তাহলে সুদ বাবদ যে আয়টা হতো সেটা পাবে না। ফলে সুদ বাবদ আয় না পাওয়াটা তোমার ভাইয়াকে ব্যবসার কাজে টাকা দেওয়ার একটি সুযোগ দেয়। এরা লাইনটা একটু আমরা খেয়াল করি। দেখো, সুদ বাবদ আয় না পাওয়াটা তোমার ভাইয়াকে ব্যবসায় কাজে টাকা দেওয়ার একটি সুযোগ দেয়। মানে তোমার বাবা যদি ব্যাংকে টাকাটা না রেখে তোমার ভাইয়াকে দিয়ে দেয়, তাহলে তো ব্যাংকের আর এই যে সুদটা পাবে না। ব্যাংক তোমাকে বাবাকে একটা সুদ দিত, সেটা ব্যাংক আর সুদ তোমার বাবা পাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে তোমার বাবার সুযোগ দেয়। তাহলে আমরা ব্যবসার ক্ষেত্রে আসি। যদি একটু আগে আমরা 25 লক্ষ টাকা দেখলাম, এটা যদি শুধু শুধু না রেখে দিয়ে এরকম তোমার হচ্ছে যে কোনো এক জায়গায় ওই প্রতিষ্ঠানটা 25 লক্ষ টাকা বিনিয়োগ করতো, এখান থেকে সে লাভ পেত, একটা আহ তার একটা মুনাফা হতো, তাহলে ওইটাই তো সুযোগ দেয়। তার মানে কোনো অর্থ অলসভাবে আসলে পড়ে থাকে না। যদি সেটা ব্যাংকে থাকে তাহলে আমরা সুদ পাই, যদি আমরা কোথাও কাজে লাগাই তাহলে সেটার একটা আমরা একটা মুনাফা পাই। কিন্তু এই সংরক্ষিত আয়টা আমরা শুধু শুধু প্রতিষ্ঠানে রেখে দিই। ঠিক আছে, তো সংরক্ষিত আয়টা আমরা শুধু শুধু প্রতিষ্ঠানে রেখে দিই। তো এই কারণে এটার একটা সুযোগ ব্যয় আছে। ঠিক আছে, সংরক্ষিত আয়টা যেহেতু শুধু শুধু আমরা প্রতিষ্ঠানে রেখে দিচ্ছি, এজন্য এটার সুযোগ ব্যয় আছে।
আচ্ছা, এখন আবার বলেছে অনুরূপভাবে কোম্পানির আয় শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে রেখে দিলে শেয়ার মালিকদের দৃষ্টিকোণ থেকে একটা সুযোগ ব্যয় থাকে। অবশ্যই এটা তো কোম্পানির দৃষ্টিকোণ থেকে গেল যে কোম্পানি 25 লক্ষ টাকা বিনিয়োগ। হ্যাঁ মেয়েরা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি মিস। আমার নেটওয়ার্ক একদম পুরো চলে গিয়েছিল, বুঝছো, এখানে শুধু ঘুরতেছিল, আমি আসলে বুঝতে পারছিলাম না যে তোমরা আসলে শুনতে পাচ্ছ কিনা। তো যেটা বলছিলাম, আমরা তো কোম্পানির তরফ থেকে সুযোগ ব্যয়টা দেখলাম, আর একটা উদাহরণ দেখলাম, তোমার বাবা যদি ভাইয়াকে টাকা দিয়ে দেয় তাহলেও একটা সুযোগ ব্যয় হচ্ছে। তো আরেকটা দৃষ্টিকোণ থেকে আমরা দেখবো, দেখো যে কোম্পানির যে শেয়ার হোল্ডার তাদেরও কিন্তু একটা সুযোগ ব্যয় থাকে। যেমন তুমি কিন্তু চিন্তাই করেছো যে কোম্পানি 50 লক্ষ টাকা মুনাফা হয়েছে, তাহলে 50 লক্ষ টাকা আমাদের সবাইকে সমান ভাগে শেয়ার অনুযায়ী ভাগ করে দিয়ে দিবে। কোম্পানি কিন্তু সেটা করলো না, সেটা না করে সে মাত্র 25 লক্ষ টাকা দিল। তাহলে তুমি তো শেয়ার হোল্ডার, তুমি 25 লক্ষ টাকার শেয়ারের সুযোগ ব্যয় থেকে তুমি আবার বঞ্চিত হলা। ঠিক আছে, তোমাকে যদি ধরো এখন তোমাকে 100 টাকা লভ্যাংশ দিল, একটা শেয়ারের এগেইনস্টে 100 টাকা দিল, কোম্পানি যদি 25 লক্ষ টাকা রেখে না দিত, তোমাকে দিত 200 টাকা, তাহলে তুমি 100 টাকার সুযোগ থেকে বঞ্চিত হলা। তাহলে সুযোগ ব্যয় দুজনের দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয় হতে পারে, সেটা হতে পারে কোম্পানির দৃষ্টিকোণ থেকে, সেটা হতে পারে শেয়ার হোল্ডারের দৃষ্টিকোণ থেকে। দেখো সেটাই বলেছে, কোম্পানির আয় শেয়ার মালিকদের মধ্যে বন্টন না করে রেখে দিলে শেয়ার মালিকদের দৃষ্টিকোণ থেকে সুযোগ ব্যয় থাকে। কোম্পানির অর্জিত মুনাফা কোম্পানিতে সংরক্ষিত আয় হিসেবে রেখে না দিলে শেয়ার মালিকদের মধ্যে বন্টন করলে শেয়ার মালিকরা সেই অর্থ অন্যত্র বিনিয়োগ করে অতিরিক্ত আয় করতে পারত। ফলে কোম্পানির অর্জিত মুনাফা বা আয় বন্টন না করলে শেয়ার মালিকরা উক্ত অর্থে অন্যত্র বিনিয়োগে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হয়। এখানে অর্থের অন্যত্র বিনিয়োগে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত বঞ্চিত হওয়াকে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় হিসেবে আখ্যায়িত করা হয়। তার মানে আমরা কি শিখলাম? তার মানে আমরা শিখলাম অ্যাকচুয়ালি সুযোগ ব্যয়টা হচ্ছে আমি যে অন্য একটা উৎস থেকে যে আয়টা পেতাম, সেই আয় থেকে যে আমি বঞ্চিত হচ্ছি, সেই বঞ্চিত হওয়ার যেই আমি ব্যয় হচ্ছে, বঞ্চিত হচ্ছি, সেটাই হচ্ছে আমার সুযোগ ব্যয়। অর্থের অন্যত্র বিনিয়োগ থেকে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হওয়াটাই সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে এক কথায় উত্তর হবে অর্থের অন্যত্র বিনিয়োগে প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হওয়াটাকে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় হিসেবে ধরা হয়। ঠিক আছে, আর আমরা তো বুঝিয়ে নিলাম সুযোগ ব্যয়টা কি। এই লাইনটাই হবে তোমার মূল উত্তর। তাহলে হচ্ছে প্রথমেই আমরা দিব সংরক্ষিত আয়ে কি ব্যয় আছে, সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় আছে। বা এরকম যদি প্রশ্ন হয় সংরক্ষিত আয়ের কোনো ব্যয় আছে ব্যাখ্যা করো, তুমি উত্তর দেবে হ্যাঁ সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় আছে। তারপরে উত্তর হবে সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা। সুযোগ ব্যয়টার সংজ্ঞাটা কি? অর্থের অন্যত্র বিনিয়োগের প্রাপ্ত আয় থেকে বঞ্চিত হওয়াকেই সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় বলে। এখন কোন কোন জায়গায় তুমি বঞ্চিত হচ্ছে সেটা তো উদাহরণ আমরা দেখলামই। এরপরে দেখো আরেকটা উদাহরণ দিয়েছে। উদাহরণস্বরূপ কোন কোম্পানি অর্জিত মুনাফার পুরোটাই শেয়ার মালিকদের মধ্যে বন্টন করলো এবং শেয়ার মালিকরা সেই অর্থ অন্যত্র বিনিয়োগ করে 15% হারে আয় করতে পারলে 15% হবে কোম্পানির সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয়। তার মানে তোমার কোম্পানি যদি পুরোটাই দিয়ে দেয়, তাহলে শেয়ার হোল্ডাররা পুরো টাকাই বিনিয়োগ করে পুরোটাই লাভ করতে পারে, পুরোটা না দিলে যেটুকু মিসিং করছে সেটুকুই হচ্ছে তোমার সুযোগ ব্যয়। তাহলে তোমাদের বইতে কিন্তু শুধু সংরক্ষিত আয়ের থিওরি আছে, মেয়েরা খেয়াল করছো, তোমাদের সংরক্ষিত আয়ের কোনো ম্যাথ নাই। যেহেতু সংরক্ষিত আয় তোমাদের ম্যাথ নাই, তাহলে আমাদের ম্যাথ করাও লাগছে না, কিন্তু আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ থিওরি। আমরা সবাই, আমি বারবারই বলছি যে আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা এমসিকিউ অনুধাবনের প্রশ্ন প্লাস এমসিকিউ তো আসবেই। তো তোমাদের আজকে এই পর্যন্তই থাক, আমাদের সময়ও বেশি নাই আর। তো আজকে আমি এখানেই শেষ করতে চাচ্ছি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা গড় মূলধনী ব্যয়টা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে, দেন আমরা বোর্ড প্রশ্ন সলিউশনে চলে যাব। ঠিক আছে, তাহলে আজকে সবাই এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো,
সুস্থ থেকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার সবার সাথে কথা হবে। মিস আসসালামু মিস আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।